মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি পড়ে শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর লেখা একটি মজার গল্প। গল্পের নাম মহাপুরুষের সিদ্ধিলাভ। সেবার গ্রীষ্মকালটা যেন 1 মাস আগেই এসে পড়েছিল। দারুণ গরমে আম কাঁঠাল সব আগাম পেকে উঠল, কিন্তু সামার ভেকেশনের তখনও ঢের দেরি। বোর্ডিংয়ে আমাদের মন তো আর টিকতেই চায় না। ছুটিটা এসে পড়লে হয় বাড়ি গিয়ে বাঁচি। আমরা 70-80 জন ছেলে সুদূরবর্তী পাড়াগাঁড় বিভিন্ন অঞ্চল থেকে জেলার স্কুলে পড়তে এসেছি। বাধ্য হয়ে বোর্ডিংয়ে থাকি। বাধ্য হয়ে থাকা ছাড়া আর কি বলবো, যা খাওয়া দাওয়া ছিঁড়ি। বেগুন চালের ভাত, লাল রঙের এমন হৃষ্টপুষ্ট ভাত, সে তোমাদের অনেকে চোখেও দেখনি। আর তার সঙ্গে কি আছে বলতো? জলাবৎতরলং ডাল আর এই এক টুকরো একটুখানি মাছ। ঝোলের বর্ণনা নাইবা দিলাম। এই খেয়ে দেহ যদি বা টেকে, মন টেকে না। কোথায় বাড়ি যাব, সকালে উঠি এক বাটি মুড়ি আর এক টুকরি আম নিয়ে বসবো। দুপুরে আবার দুধ দিয়ে ভাত দিয়ে আমের রস দিয়ে আরেক প্রস্ত হবে। উফ, ভাবতেও যেন জিভে জল আসে। আমাদের মধ্যে জগাই হচ্ছে মাতব্বর। সে বলল, আয় আমরা সবাই মিলে যাই, চল তো হেডমাস্টারের কাছে, ছুটির দরবার করি গিয়ে। জগা মাতব্বর, কেননা সে সবার সেরা স্পোর্টসম্যান। ফুটবল ও ক্রিকেটে সমান চৌকস। হাই জাম্প, লং জাম্প ও বল থ্রোয়িংয়ে তার জুড়ি নেই। তার প্রতি মাস্টারদের যেন একটু পক্ষপাত আছে। সে ফেল করলে দেখি বরাবর প্রমোশন ঠিক পেয়ে এসছে। আর এখন ফার্স্ট ক্লাসে উঠে আর কিছুতেই টেস্টে অ্যালাউ হতে পারছে না। তো জগা বলল, জানিস, আমি পাশ করে বেরিয়ে গেলে তোদের স্কুলে মুখ রাখবে কে রে? আর সব স্কুলের সঙ্গে কম্পিটিশন ম্যাচে তোরা কে জিততে পারবি? তাই মাস্টারমশাই আমাকে ফেল করে এমনি এখানে আটকে রেখে দিয়েছে, বুঝলে? তাহলে কি আমি ফেল করি? আমরা তার কথা বিশ্বাস করতাম। স্বয়ং সে ছুটির দরবার করবে জেনে আশ্বস্ত হৃদয়ে আমরা সবাই তার পিছু পিছু গেলাম। হেডমাস্টার মশাই শুনে চোখ কপালে তুলে বললেন, কি, এখনো কোয়ার্টারলি পরীক্ষা হয়নি, এখন ছুটি? যাও যাও, মন্দির সব পড়বে যাও। স্যার, বড্ড গরম পড়েছে স্যার। "তো গরম পড়বে না তো কি? শীতকালে বড্ড শীত পড়বে, গ্রীষ্মকালে ভয়ানক গরম পড়বে, বর্ষাকালে ভারী বর্ষা হবে, এ তো জানা কথাই। আর তাই বলে পড়াশোনাকে ছেড়ে দিয়েছে? জগা, হ্যাঁ, তোমার বাড়ি কি দার্জিলিং নাকি? তুমি যে বাড়িতে যাচ্ছ, সেখানে গরম পড়েনি? যাও যাও, পড়ো গে, সময় নষ্ট করো না।" জগা বিফল হলো। এরকম ঘটনা আমাদের বোর্ডিংয়ের ইতিহাসে এর আগে কক্ষনো ঘটেনি। ছুটি না পাওয়াতে আমাদের দুঃখ যত না হোক, জগার লজ্জা তার 4 গুণ। কিন্তু অপ্রস্তুত হবার ছেলে সে নয়। বলল, হ্যাঁ, তোরা দেখ না, ছুটি কি করে আদায় করতে হয় তা আমার জানা আছে। রোজ সন্ধ্যায় ছেলেরা ফুটবল মাঠ থেকে খেলে ফিরলে হেডমাস্টার মশাইয়ের ঘরে রোল কল হতো। তিনি নিজে সবার নাম ডাকতেন। সেদিনও সন্ধ্যায় রোল কলের সময় জগার সাড়া না পেয়ে তিনি ভারী চটে গেলেন। আমাকে ডেকে বললেন, শিব, যা তো, একটা বেত কেটে নিয়ে আয়। ব্যাপার যদ্দূর বোঝা গেল তা এই, ছেলেদের মধ্যে ছুটির সুযোগ তোলার জন্য সকাল থেকেই হেডমাস্টার মশাই জগার উপর চটেছিলেন। তারপরে সে আজ আবার স্কুল কামাই করেছে, অথচ দুপুরে হোস্টেলেও ছিল না। এখন রোল করার সময় তার পাত্তা নেই। তা আমি বেত নিয়ে হাজির হতেই তার হুকুম হলো, যা, জগাকে ধরে নিয়ে আয়। হ্যাঁ, আমি ধরে আনবো জগাকে? চটেছেন বলে কি স্যারের মাথা খারাপ হয়ে গেল নাকি? যে জগা ব্যাকে খেললে অন্য দলের ফরওয়ার্ড দিয়ে দুর্বিপাক, আর ফরওয়ার্ড খেললে বিপক্ষের ব্যাকের এবং গোলকির দফা রফা, হ্যাঁ, তাকে কিনা ধরে আনবো আমি? আর কিছু না, হাত যদি সে নাও চালায়, কেবল যদি হাই জাম্প আর লং জাম্পের সাহায্য নেয়, তাহলেও তো ঝোপঝাড় খালবিল ডিঙিয়ে মুহূর্তের মধ্যে একবারে পগার পার।
বিলকুল আমার নাগালের বাইরে। কিন্তু তার দরকার হলো না। পর মুহূর্তেই শ্রীমান জগার সাড়া পাওয়া গেল। তাকে দেখে হেডমাস্টার মশাই গর্জন করলেন, "এগিয়ে এসো!" বলেই টেবিলের উপর সপাং করে বেতটা ঝাড়লেন একবার। যেন ওটাকে রিহার্সাল দিয়ে নিলেন। আর ঠিক সেই সময়ই এক অভাবনীয় কাণ্ড ঘটল। হেডমাস্টার মশাই যেখানে বেত ঝাড়লেন, ঠিক তারই উপরে সহসা কড়িকাঠ থেকে সশব্দে একটা চাপড়া খসে পড়ল। আকাশিজোড়া বিস্ফারিত চোখ মেলে আমরা দেখলাম, তা বালির চাপড়াও নয়, টালির টুকরাও না, আস্ত একটা মড়ার মাথার খুলি। হেডমাস্টার মশাইয়ের হাত থেকে বেত খসে পড়ল। আমাদের মধ্যে কয়েকজন তো ভয়ে চিৎকার করে উঠল, আর তারপরেই সব নিস্তব্ধ। কারো যেন নিঃশ্বাস পর্যন্ত আর পড়ছে না। তা হেড পণ্ডিত মশাই প্রথম কথা কইলেন, "আজ তিথিটা কি হে? ত্রয়োদশী। কই, তিথি দোষ তো নেই। তবে বৃহস্পতিবারে বারবেলা বটে। দাও তো হে মাথার খুলিটা, ওটা আমার কাজে লাগবে।" তো এই খুলিটা হাতে নিয়ে খুব গম্ভীরভাবে তিনি বেরিয়ে গেলেন। হেড পণ্ডিত মশাই তান্ত্রিক মানুষ, কালী সাধনা করেন। অমাবস্যা চতুর্দশী গভীর রাত্রে শ্মশানে তার গতিবিধি আছে বলে কানাঘুষা। কে জানে ওই খুলিটা তিনি কোন কাজে লাগাবেন। ততক্ষণে হেডমাস্টার মশাই একটু সামলে উঠেছেন। কম্পিত কণ্ঠের ভেতর থেকে তার বাণী শোনা গেল, "যাও সব, পড়তে বসো গে, হইচই করো না।" বলা বলল, আমরা হইচই করছিলাম না। তা করবার মতো উৎসাহ তখন আমাদের কারোর মধ্যেই ছিল না। আমরা নীরবে যে যার সিটে গিয়ে বই খুলে বসলাম। কিন্তু পড়বো কি? সবার বুকের মধ্যে কিরকম যেন কাঁপুনি ধরে গেছে। দুরু দুরু বুকে যেদিকেই তাকায়, সেদিকেই কি যেন একটা আবছায়া মতো দেখি। এক নিমেষে অত লোকজন ভরা অত বড় বোর্ডিং যেন একেবারে ভূতের রাজত্ব হয়ে উঠল। তো সে রাতে আর পড়াশোনা হলো না। হেডমাস্টার মশাইয়ের হুকুমে তাড়াতাড়ি দুটো নাকে মুখে গুঁজে ছেলেরা সব শুয়ে পড়ল। আমি হেডমাস্টারের ঘরে থাকতাম। তিনি নিজের মশারি খাটানো সেরে আমার দিকে উৎসুক নেত্রে তাকিয়ে বললেন, "আচ্ছা শিবু, আলোটা জ্বালা থাকলে কি তোমার কোনো ঘুমের অসুবিধা হবে?" "না স্যার।" "অন্ধকার ঘরে তুমি ভয় পেতে পারো কিনা তাই বলছিলাম।" নইলে আমার কোনো দরকার নেই। "তাহলে নিভিয়ে দিই, কেমন?" "আচ্ছা, দিন তবে।" কিন্তু জ্বালানো থাকলেই যেন ভালো ছিল। জমাট অন্ধকারের মধ্যে কাদের যেন ছায়ামূর্তি দেখতে লাগলাম। মনে হতে লাগলো, এই বুঝি চৌকির তলার থেকে কে যেন পাটা টেনে ধরল। যদ্দূর গোটানো সম্ভব পা দুটো গুটিয়ে নিয়েছি। হাতের তালু আর পায়ের চেটো প্রায় আমার এখন একাকার। এইভাবে একটু তন্দ্রা আসছিল যেন, হঠাৎ কখন চিৎকার করে উঠেছি। আর ঘরের অপর দিক থেকে হেডমাস্টার মশাইয়ের ভয়ার্ত কণ্ঠ শোনা গেল, "কি হলো শিবু? কি হলো?" উম স্যার কার যেন হাত ঠেকলো আমার কপালে। "অ্যাঁ?" খানিকক্ষণ উভয়ের আত্মসংবরণ করতে গেল। অবশেষে বুঝতে পেরে বললাম, মাস্টারমশাই, ওটা আমার নিজেরই হাত ছিল।" "যাক, তাও ভালো। আমার বুকটা ধড়াস করে উঠেছে। তুমি যেরকম চেঁচিয়ে উঠেছিলে, কেবল ভয়ের কথা ভাবছো বুঝি তখন থেকে?" "না স্যার।" খানিক বাদে আবার হেডমাস্টার মশাইয়ের আওয়াজ পাওয়া গেল, "শিবু, দেখো তো কাগজের গাদাগুলো কে যেন হাটকাচ্ছে না?" ভয়ে আমার গলা থেকে শব্দ বেরোলো না। "আ বোধহয় ইঁদুর হবে। কিচ্ছু ভেবো না। ঘুমিয়ে পড়ো।" ঘুমিয়ে পড়বো কি? খানিক বাদে যা কাণ্ড শুরু হলো, তাকে ভূতের উপদ্রব ছাড়া আর কিচ্ছু বলা যায় না। বাইরের উঠোনময় কারা যেন দাপাদাপি করে বেড়াচ্ছে। কে যেন রান্নাঘরের কোণের ছাইগাদায় বসে গোঙাচ্ছে। আবার ঠিক আমাদের ঘরের বাইরেই চটপট করে হাততালির আওয়াজ। কিয়ৎক্ষণ বাদ আমাদের জানলার খড়খড়িগুলো যখন খুলতে আর বন্ধ হতে শুরু করলো, হেডমাস্টার মশাই করলেন কি, একেবারে এক লাফে আমার বিছানায় এসে বসলেন। আমি ততক্ষণ মড়ার মতো পড়েছিলাম। তবে স্যার আসতে আমার বেশ সাহস হলো। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, "কি হবে শিবু?" কিন্তু আমার ততক্ষণে সাহস অনেক বেড়ে গেছে। এমনকি তখন আমার ভয় করতেই ভালো লাগছিল। আমি বললাম, "ভয় কি স্যার? ভয় কিসের?" "না, না, আমার আবার ভয় কি? তোমার জন্যই ভাবছি আরকি।" "না স্যার, আপনি আমার কাছে বসে থাকুন। তাহলে আমার আর ভয় করবে না।" "হ্যাঁ, সেই ভালো শিবু। রাত তো আর বেশি নেই। ওই দুজনে বসে বসেই কাটিয়ে দিই।"
হেডমাস্টার মশাই কতক্ষণ বসেছিলেন জানি না। আমি কিন্তু বেশ ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি সারা উঠোনময় মড়ার হাড়গোড় ছড়ানো। কিন্তু সকালবেলায় হেডমাস্টার মশাইকে দেখে সেই রাত্রের লোকটিকে আর চেনাই যায় না। তিনি ভয়ানক হাঁকডাক জুড়ে দিয়েছেন। হুম, এসব হচ্ছে দুষ্টু লোকের কাজ। ভূত আবার আছে নাকি? ভূত আমি ওসব মানি নে। আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। হ্যাঁ, পুলিশের কাছে বাবা চালাকি নয়। সব ধরা পড়ে যাবে। হেডপন্ডিত মশাই বললেন, "আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? পুলিশে খবর দেবেন দিন, কিন্তু ভূত নেই এ কেমন কথা? ভূত অবশ্যই আছে। হ্যাঁ, তবে তাকে ভয় করবার কিছু নেই। এ কথা আপনি বলতে পারেন বটে। যান, যান। আপনি আর বেশি কথা কবেন না। কি অমাবস্যায় শ্মশানে গিয়ে কি যে করেন? আপনিই তো সব উপদ্রব টেনে এনেছেন।" অত্যন্ত খাপ্পা হয়ে হেডমাস্টার মশাই বোধ করি থানাতে খবর দিতেই সবেগে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় আমাকে ডেকে বলে গেলেন, "দেখো শিবু, ওই ঘরের কোণে যত সব পুরনো কাগজের জঞ্জাল জড়ো হয়ে আছে, সব সাফ করে ওই কাগজওয়ালাদের বিক্রি করে দাও। আর নইলে ইঁদুরের দৌরাত্ম্যে রাতে তো চোখ বুজবার জো নেই।" কাগজের গাদা নাড়াতে গিয়ে দেখি, ও বাবা! কি সর্বনাশ! তার তলায় এত্ত হাড়গোড় আর মড়ার মাথার খুলি। তো এসবকে জড়ো করলো এখানে? আমি তো ভয়ে বিস্ময়ে ভ্যাবাচ্যাকা। এমন সময় দেখি জগা দৌড়তে ঘরে এসে ঢুকলো। "খবরদার, খবরদার বলছি, কাগজে গাদায় একদম হাত দিবে নে।" ও বাবা! এর মধ্যে আবিষ্কার করা হয়ে গেছে? যাক, যা করেছিস, করেছিস। কাউকে বলিসনি। বললে কিন্তু তোকে আর আস্ত রাখবো না। তো জগাদা, তো এসব কি ব্যাপার? কাগজের গাদা আবার আগের মতো ঠিকঠাক করে রেখে আমার হাত ধরে জগা বলল, "আয়, তোকে সব বলছি।" তার সমস্ত কীর্তিকাহিনী ব্যক্ত করে রুমালে বাঁধা একটা জিনিস আমার হাতে দিয়ে বলল, "এখন কথা শোন। এটা যেন দেখিস নে। হেডমাস্টার মশাই শুয়ে পড়লে আস্তে তার মশারির চালিটা রেখে দিবি। রুমালটা অবশ্য খুলে নিবি। পারবি তো? যদি পারিস তাহলে কিন্তু কাল থেকে আমাদের ভ্যাকেশন। এক্কেবারে অব্যর্থ।" অত্যন্ত উৎসাহিত হয়ে আমি বললাম, "হ্যাঁ, খুব পারবো।" সেদিন ভোররাতের দিকে হেডমাস্টার মশাই একটা দারুণ চিৎকার করে উঠলেন। তার আর্তনাদে আমরা কেন, বোর্ডিং শুদ্ধ সব্বার ঘুম ভেঙে গেল। উত্তেজিত কণ্ঠে আমাকে বললেন, "শিবু, শিবু, আলো জ্বাল, আলো জ্বাল, শিগগির, শিগগির।" "স্যার, কি হয়েছে স্যার?" "আরে বলছি, আগে আলোটা জ্বাল। হ্যাঁ, মশারির মধ্যে কে যেন।" "সে কি? আরে কার সঙ্গে যেন মাথা ঢুকে গেল। স্যার, এটা আপনার মনের ভ্রম নয় তো? আমার মতন কালকেকার?" "না, মাথাটা ফেটে যাবার জোগাড়। আর মনের ভ্রম? আলো জ্বাল, আলো জ্বাল। উফ! কপালটা যে যেখানটা ফুলে গেল একবারে।" আলো জ্বাললাম। ততক্ষণে ঘরের বাইরে বোর্ডিং এর ছেলেরা, মাস্টাররা সবাই জড়ো হয়েছে। হেড পণ্ডিত মশাই পর্যন্ত খড়ম খটখট করে উপস্থিত। লণ্ঠন ধরে দেখা গেল মশারির চালে একটা আস্ত মড়ার মাথা। হেড পণ্ডিত বললেন, "ও মা! এই যে টাটকা দেখছি, মায়ের দাড়ি সমেত।" কারো মুখ থেকে একটা শব্দ বেরোলো না। তিনি মাথা নেড়ে আবার বললেন, "হুম, তা তো হবেই। কাল চতুর্দশী ছিল যে, আজ আবার অমাবস্যা আছে। চৌদ্দশীতে এই মাথা টোকাটিকি ব্যাপার। হ্যাঁ, অমাবস্যাতে না জানি কি কাণ্ডটাই না হবে।" ভাবতেই সবার হৃদকম্প শুরু হয়ে গেল। হেড পণ্ডিত মশাই বললেন, "হ্যাঁ, একে শনিবার, তাই অমাবস্যা। আজ একটা গুরুতর কথা বটে।" ছোট ছেলেদের মধ্যে অনেকে কেঁদেই ফেলল। দু একজনের মূর্ছার উপক্রমও হলো। জগা মুখখানা অতিমাত্রায় কাঁচুমাচু করে বলল, স্যার, আমাদের ছুটি দিয়ে দিন স্যার। আমরা বাড়ি চলে যাই। নইলে আমরা এখানে আর বাঁচব না।" হেডমাস্টার সাহেব বললেন, "হ্যাঁ, তোমাদের ছুটি। আজ সকালেই যে যার বাড়ি চলে যাও। আমিও, আমি ওই 11:30টায় ট্রেন ধরি। চতুর্দশীতে মাথা ঠুকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, অমাবস্যায় যদি ঘাড় মুটকে দেয়, তার তো আর কাজ নেই। কেটে পড়ি।" হেড পণ্ডিত মশাই বললেন, "হুম, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। কোনো মহাপুরুষ, তান্ত্রিক, যোগী সন্নিকটে কোথাও সাধনা করছেন। এই ভৌতিক উপদ্রব তাঁর সিদ্ধিলাভের অনুষ্ঠান। তাছাড়া আর কিচ্ছু নয়। এতে ভয় পাওয়ার কিছু নেই।" জগা বলল, "পণ্ডিতমশাই, আমারও তাই মনে হয়। কোনো মহাপুরুষ কার্যসিদ্ধির জন্য
পণ্ডিত মশাই তার সাহিত্যকে ঠাট্টা মনে করে বললেন, হ্যাঁ, তুই তো সব জানিস, তুই থাম। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।